মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড। 7 দিনের মধ্যে ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার চার্জশিট দেবে ডিএমপি। ক্ষুদ্র ঋণের জন্য নতুন আইন প্রণয়ন সহ আলাদা ব্যাংক স্থাপনের নির্দেশনা প্রফেসর ইউনুসের। মুনাফা ভিত্তিক বাণিজ্যিক চিন্তা না করার তাগিদ। বাংলাদেশিদের পোষণ না করে কূটনৈতিক চ্যানেলে পাঠানোর আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। সন্ত্রাসী প্রবেশের আশঙ্কা করছেন বিজেপি মহাপরিচালক। এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য আওয়ামী লীগরা বিএনপির সদস্য হতে পারবে বললেন আমির খসরু। গণতন্ত্র ফেরাতে দ্রুত নির্বাচন দাবি মঈন খানের। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আপনাদের সাথে আছি তাবিশির আলিজা। এবার বিস্তারিত। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। খালাস দেয়া হয়েছে স্ত্রী এবং 2 ছেলেকে। সকালে চাঞ্চল্যকর মামলাটির রায় দেন মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। রায়ে অসন্তোষ জানিয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা বলছে আসিয়ার পরিবার। বিস্তারিত কাজী পাপ্পুর রিপোর্টে। বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন 8 বছরের শিশু আসিয়া। মাগুরায় গেল 6 মার্চের ঘটনা এটি। এরপর প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়ে মাগুরা সহ সারা দেশের মানুষ। মাগুরা, ফরিদপুর এবং ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসার পরও বাঁচানো যায়নি আসিয়াকে। 7 দিনের মাথায় মারা যায় শিশুটি। বোনের শ্বশুর হিটু শেখ, তার 2 ছেলে সজীব শেখ ও রাতুল শেখ এবং তাদের মা রোকেয়া বেগমকে আসামি করে সদর থানায় মামলা করেন আসিয়ার মা আয়েশা আক্তার। 13 এপ্রিল আলোচিত মামলায় অভিযোগ দেয় পুলিশ। 23 এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার কাজ। সাক্ষ্য গ্রহণ শুরু হয় 27 এপ্রিল। ছুটির দিন বাদে টানা 12 কার্য দিবসে শুনানিতে শেষ হয় বিচার। প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেয়া হয়। খালাস পান বাকি 3 জন। আসামি হিটুকে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2009-2 ধারায় দোষী সাব্যস্ত ক্রমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছে। সকলের সহযোগিতায় দ্রুততম সময়ের মধ্যে অর্থাৎ উইদিন এ পিরিয়ড অফ মান্থ এই মামলাটি নিষ্পত্তি করেছেন, যা একটি বিরল ইতিহাস হয়ে থাকবে এই মাগুরায়, এই দেশে। 3 আসামিকে খালাসের বিষয়টি মানতে পারছে না আসিয়ার পরিবার। ওর শালি, ওর তো দায়িত্ব ছিল, ওই তো নিজে ছেড়ে দিয়েছে। আমরা খুশি হলাম কিভাবে? আমি হাইকোর্টের কাছে আবেদন করতেছি যাতে ওটার শাস্তি হয়। মূলত বেশিরভাগ সজীবী। আর রায়ের কপি হাতে পেয়ে পর্যালোচনার পর আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা বলছে রাষ্ট্রপক্ষ। যে আসামিদেরকে যাদের বিরুদ্ধে পেনাল কোডের অভিযোগ গঠন করা হয়েছিল তাদেরকে যে অ্যাকুইট বা খালাস করা হয়েছে, রায়ের কপি সংগ্রহ করে সেটা পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের ইনস্ট্রাকশনস অনুযায়ী আমরা প্রয়োজনে উচ্চ আদালতে অ্যাপিল করব। ইতিহাসে দ্রুত রায়ের দ্বিতীয় নজির আসিয়ার এই মামলাটি। কাজী পাপ্পু, মোহনা সংবাদ। 7 দিনের মধ্যে ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার চার্জশিট দাখিল সহ দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি লাউঞ্জে এক বৈঠকে তিনি কথা বলেন। আর উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান জানান, ঘটনা তদন্তে 7 সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোহরাওয়ার্দী উদ্যানে নিয়মিত অভিযান চলছে জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় বহিরাগত কমানো এবং ক্যাম্পাসের জন্য আলাদা পুলিশিং নিশ্চিতে আলোচনা চলছে। আমরা চেষ্টা করব এরূপ একটি অপরাধের মূলত গঠন করা এবং সেই তদন্ত দ্রুততম সময়ের মধ্যে শেষ করে আদালতের চার্জশিট দাখিল। ক্ষুদ্র ঋণের জন্য আলাদা ব্যাংক এবং নতুন আইন প্রণয়নের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। বলেন, ক্ষুদ্র ঋণ ব্যাংক হবে একটি সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান, যেখানে মুনাফা ভিত্তিক বাণিজ্যিক চিন্তা ঠিক নয়। সকালে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রফেসর ইউনুস। তিনি জানান, এই ব্যাংকের লক্ষ্য হবে মানুষকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস।
মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণ হচ্ছে এমন এক প্রক্রিয়া যেখানে ঋণের আকার ছোট এবং বিনা জামানতে ঋণ সেবার সুযোগ মিলবে। কার্যক্রমের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতে গঠন করা হয় মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি। এই কর্তৃপক্ষের জন্য আগারগাঁওয়ে নির্মিত ভবনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। এ নিয়ে এক আলোচনায় তিনি বলেন, মাইক্রো ক্রেডিট নিয়ে ভিন্নভাবে চিন্তা করতে হবে। সেক্ষেত্রে নতুন ব্যাংক এবং আলাদা আইন দরকার, যা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি করতে পারে। যারা পৃথকভাবে করেছে তারা বাংলাদেশ ব্যাংকের অনেক লোক ছিল, কিন্তু তারা জিনিসটা বোঝার চেষ্টা করেছে এবং সেই যে বোঝার প্রতি সম্মান করে তারা সেই নিয়মকানুনগুলো করেছে। তারা যদি বাংলাদেশ ব্যাংকের অন্যান্য ব্যাংকের যে রেগুলেটরি নিয়মকানুন এগুলো এটার উপরে যদি স্থাপন করতো, তাহলে মাইক্রো ক্রেডিট সেদিনই শেষ হয়ে যেত, ওরা খুঁজে পাওয়া যেত না। নতুন ব্যাংক গঠনের পর সেখানে সামাজিক বাণিজ্যের বাইরে কিছুই করা ঠিক হবে না বলে জানান প্রধান উপদেষ্টা। জামানতওয়ালা ব্যাংক, যারা প্রকৃত ব্যাংক বিচার করতো বলতো, তারা আজকে হাওয়া, তারা কেউ নেই, তারা টাকা নিয়ে লোপাট, ব্যাংক শেষ। আর মাইক্রো ক্রেডিট পরিসংখ্যান আপনারা দেখতেছেন, পয়সা কেউ মারে নাই, কেউ পালিয়ে যায় নাই। তিনি বলেন, এই ব্যাংকের লক্ষ্য হবে মানুষকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। এতে বেকারত্ব কমবে, মানুষ চাকরি খুঁজবে না। যেটাকে আমরা খুব হালকাভাবে পৃথকভাবে বলছি, সেটাই কিন্তু ভবিষ্যৎ, সেটাই প্রকৃত ব্যাংকিং, সেটাই হবে আগামী দিনের ব্যাংকিং, যেটাতে মানুষ নিজের পরিচয়ে কাজ করবে, নিজের বিশ্বাসের উপরে ব্যাংকিং চলবে। তরুণরা যাতে বিনিয়োগের সুযোগ পায় এমন অবকাঠামো তৈরিতে সংশ্লিষ্টদের নির্দেশনাও দেন প্রফেসর মোহাম্মদ ইউনুস। চাকরি চাইবে না, নিজে উদ্যোক্তা হবে। এই উদ্যোক্তা হওয়ার জন্য তাকে আমরা হাতে সরঞ্জাম তুলে দিচ্ছি, যে কারণে সে উদ্যোক্তা হতে পারবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশিদের পুশ ইন না করে কূটনৈতিক চ্যানেলে পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বাগেরহাটের মোংলায় কোস্ট গার্ডের বিভিন্ন প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে উপকূল রক্ষা বাহিনীর সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। আর বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান চৌধুরী বলেছেন, পুশ ইনের কারণে দেশে জঙ্গি এবং সন্ত্রাসী প্রবেশের আশঙ্কা থেকেই যায়। আফরিন পপির প্রতিবেদন। উপকূলীয় অঞ্চলে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে কাজ করছে কোস্টগার্ড। আধুনিক সরঞ্জাম ও লোকবল সংকটে নিয়মিত অভিযান পরিচালনায় নানা বেগ পেতে হয় তাদের। অনেক সময় অভিযানও সফল হয় না। এমন বাস্তবতায় কোস্টগার্ড পশ্চিম জোনে আধুনিক সুবিধা সম্বলিত ও প্রযুক্তি নির্ভর বোট ওয়ার্কশপ উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে সাংবাদিকদের তিনি বলেন, অপারেশনাল সক্ষমতা বাড়াতে কোস্টগার্ডের আধুনিকায়নে কাজ করছে সরকার। আরো শক্তিশালী করার জন্য আমরা খুবই তাড়াতাড়ি আরো 5টা বড় ধরনের বোট কেনার প্রস্তাব আমরা পাঠিয়েছিলাম, বাট এটা এখন হয় নাই, বাট হয়ে যাবে। বাংলাদেশিদের পুশ ইন না করে কূটনৈতিক চ্যানেলে পাঠাতে ভারতের প্রতি আহ্বানও জানান তিনি। ভবিষ্যতে যেন এই ঘটনা না ঘটে, এই জন্য আমরা ভারতকে জানিয়েছি এবং আমরা বলছি যদি আমাদের বাংলাদেশে যদি কেউ ওই পারে থাকে, আমরা প্রপার চ্যানেলে আমাদের পাঠাবো। জল বা বনদস্যুরা যতই শক্তিশালী হোক না কেন, ছাড় না দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। জলদস্যু, বনদস্যু, যে ধরনের দস্যু আছে না কেন, সবারই আইনের আওতায় নিয়ে আসা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। এটা যত তাড়াতাড়ি এগুলি আইনের আওতায় নিয়ে আনা যায়, এই ব্যবস্থা করা। এক প্রশ্নের জবাবে বিজিবি মহাপরিচালক বলেন, পুশ ইনের কারণে দেশে জঙ্গি ও সন্ত্রাসী প্রবেশের সম্ভাবনা থেকেই যায়। কোনো কিছুর সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না, সব দিক থেকে সকল সম্ভাবনা রয়ে যায়। তবে আমাদের দেশের জন্য, জাতির জন্য ক্ষতিকর হবে এমন কোনো কিছু যেন না হয়, সেজন্যই আমরা জোরদার নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছি। আফরিন পপি, মোহনা সংবাদ। ডোনাল্ড ট্রাম্প বিশ্বের উপর বিষাক্ত শুল্ক নীতি চাপিয়ে দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। বাজার ভিত্তিক এবং যৌক্তিক না হওয়ায় এই শুল্ক নীতি টিকবে না বলেও ভবিষ্যৎবাণী করেন তারা। রাজধানীতে পারস্পরিক শুল্ক এবং বাংলাদেশের কর্ম পরিকল্পনা নিয়ে আয়োজিত সেমিনারে এসব কথা উঠে আসে। সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেন দরবার চলছে বলে সেমিনারে জানান বাণিজ্য সচিব। রেজা খানের রিপোর্ট। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বাণিজ্য ঘাটতি দূর করতে বাংলাদেশ সহ 184টি দেশের ওপর পারস্পরিক শুল্ক বা রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করে ডোনাল্ড ট্রাম্প।
নতুন এই নীতিতে বাংলাদেশি পণ্যে তিনি আরোপ করেন 22% অতিরিক্ত শুল্ক। এ নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের আবেদনে 3 মাসের জন্য অতিরিক্ত শুল্ক স্থগিত করেন ট্রাম্প। মতিঝিলে ঢাকা চেম্বার আয়োজিত সেমিনারে ট্রাম্পের শুল্ক নীতিকে বিষাক্ত আখ্যা দিয়ে বিশেষজ্ঞরা বলেন, একতরফা এবং যৌক্তিক না হওয়ায় এটি শেষ পর্যন্ত টিকবে না। একটা বিষাক্ত শুল্ক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট আসার পরে। কোনো নীতি যদি যৌক্তিক না হয় তাহলে তাকে স্থায়িত্ব দেওয়া খুবই কষ্টকর, বাজার এটাকে গ্রহণ করে না। গ্যাস সংকট সমাধানে আমদানির পাশাপাশি দেশের অভ্যন্তরে অনুসন্ধানে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা নেয়ার তাগিদ দেন বিশ্লেষকরা। গত 10 বছরে আমাদের এনার্জি ব্যাকবোন ভেঙে গেছে। এলএনজি ইম্পোর্টটা তাদের দিকে কিছুটা রিডাইরেক্ট করতে পারি, আর আমার যে গ্যাস এক্সপ্লোরেশন হয়নি 2012 সাল থেকে, সো আমাদের সুযোগ আছে সেখানে আমেরিকান অয়েল এন্ড গ্যাস কোম্পানিকে এটা প্রায়োরিটাইজ করার জন্য। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জানান, পণ্য রপ্তানি নিরবচ্ছিন্ন রাখতে নীতি সহায়তা সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। সব সাইড থেকে যদি এফিসিয়েন্সি ইনক্রিজ না করা যায় তাহলে কিন্তু শুধু পলিসি সাপোর্ট দিয়ে সবকে অ্যাবজর্ব করা যাবে না। মার্কিন শুল্ক নীতি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে ঢাকার নিবিড় যোগাযোগ আছে বলে জানান বাণিজ্য সচিব। এটিকে রেসপন্ড করার ক্ষেত্রে আমরা ইমিডিয়েট অ্যাকশনই নিয়েছি বলে আমার ধারণা, এবং আমাদের পজিশনটা ঠিক করার আগে কিন্তু স্টেক হোল্ডার কনসালটেশন করেছে। লং টার্ম এলএনজি কন্ট্রাক্ট অলরেডি করা হয়েছে 11,000 কোটি টাকার মতন, $1 বিলিয়ন মতন আমাদের ট্রেড ওখানে বাড়বে। পারস্পরিক আলোচনায় এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে মনে করেন তিনি। ইউএস এর সাথে আমরা যে ধরনের এনগেজমেন্টে আছি সেটাকে আপাতত এখন পর্যন্ত ভালো আমরা মনে করি। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। সামাজিকভাবে গ্রহণযোগ্য আওয়ামী লীগরা বিএনপির সদস্য হতে পারবেন বলে জানালেন আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, গণতন্ত্র ফেরাতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। চট্টগ্রাম থেকে রিয়াজ উদ্দিনের সহায়তায় হুমায়ুন কবিরের প্রতিবেদন। চট্টগ্রামের কাজী দেউরিতে বিভাগীয় পর্যায়ে সদস্য ফর্ম বিতরণ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। এতে দলের স্থায়ী কমিটির সদস্য চাঁদাবাজ, দুর্নীতিগ্রস্ত ও সমাজের অগ্রহণযোগ্য ব্যক্তিদের সদস্য কার্যক্রমের বাইরে রাখার তাগিদ দেন। আমির খসরু বলেন, আওয়ামী লীগের সমর্থক হলেও যারা জুলুম নির্যাতন করেনি এমন ব্যক্তি এবং সামাজিকভাবে গ্রহণযোগ্যরা বিএনপিতে যোগ দিতে পারবেন। আওয়ামী লীগের ওই চিহ্নিত দোষর না, বা হয়তো আওয়ামী লীগকে সমর্থন করতেও পারে, আমরা জানি না, সে কাকে ভোট দিছে আমরা জানি না, কিন্তু সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি, সমাজে কোনোদিন রাজনৈতিকভাবে অস্থিরতা সৃষ্টি করে নাই, বিএনপির কার্যক্রমকে প্রতিহত করার চেষ্টা করে নাই, বাধাগ্রস্ত করতে চেষ্টা করে নাই, বিএনপির নেতা কর্মীদেরকে হয়রানির শিকার করে নাই, পারলে ইনডাইরেক্টলি সহযোগিতাও করেছে বিভিন্ন ক্ষেত্রে, তাদের তো হতে কোনো বাধা নেই। এদিকে জাতীয়তাবাদী বাউল দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। পরে সাংবাদিকদের বলেন, বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করছে, আর গণতন্ত্র ফেরাতে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন। আমরা গণতন্ত্রের জন্য কাজ করে যাচ্ছি এবং সেই গণতন্ত্রকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে, এবং সেটা আনতে হবে যত দ্রুত সম্ভব। গণতন্ত্র ব্যতিরেকে আজকের বিশ্বে কোনো জাতি মাথা তুলে দাঁড়াতে পারেনি। আওয়ামী লীগ দেশের গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে বলেও অভিযোগ করেন মঈন খান। তারা বাংলাদেশ থেকে স্বাধীনতার মূল আদর্শকে ধ্বংস করে দিয়েছে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ। দেশের নাশকতা ও বিশৃঙ্খলার অভিযোগে বরখাস্ত সেনা সদস্য নাইমুল ইসলামকে 2 সহযোগী সহ রাজধানীর খিলক্ষেত থেকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এক বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, 5 আগস্টের পর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য ছাড়াও আগামী 18 মে ঢাকা সেনানিবাসের প্রবেশ পথে বিক্ষোভ সমাবেশের নামে বড় ধরনের নাশকতা পরিকল্পনার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। আটকদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকাবাসী ব্যানারে আন্দোলন অব্যাহত রেখেছে। সচিবালয় অভিমুখী যাত্রায় পুলিশ বাধা দিলে ইশরাক সমর্থকরা ফের নগর ভবনের সামনে ফিরে যান। সংক্ষিপ্ত সমাবেশে ইশরাক হোসেনকে মেয়রের চেয়ারে না বসানো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। রিপোর্ট করছেন এসইও সেলিম। টানা তৃতীয় দিনের আন্দোলন নগর ভবনের সামনে। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে এদিনও ঢাকাবাসী ব্যানারে বিক্ষোভে অংশ নেন কয়েক হাজার মানুষ। সাধারণ কর্মচারীরাও বিক্ষোভে অংশ নিয়ে নগর ভবনের সব ফটক বন্ধ করে দেন। এতে ঢাকা দক্ষিণ সিটির প্রধান কার্যালয় অচল হয়ে পড়ে। বিক্ষোভকারীদের অভিযোগ, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও ইশরাক হোসেনকে শপথ নিতে না দিয়ে সরকার ও স্থানীয় সরকার মন্ত্রণালয় উদ্দেশ্যমূলকভাবে কালক্ষেপণ করছে। জনতার মেয়র ইশরাক হোসেন শপথ নেওয়ার জন্য, দায়িত্ব গ্রহণ করার জন্য আদালত রায় দিয়েছে। ঠিক সেই সময় একটি চক্র ইচ্ছে করেই চাচ্ছে না যে তিনি শপথ নেক। সরকার তাকে ঘোষিত গেজেটের মাধ্যমে মেয়রের দায়িত্ব দিয়েছে। এই কালো চক্র পুনরায় আবার ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। সরকার ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে নগর ভবনে বসিয়ে জনগণের সেবা করার সুযোগ করে দিচ্ছে না। জনতার রায় নির্বাচিত ইশরাককে দায়িত্ব না দিয়ে জনগণের সঙ্গে বেইমানি করা হচ্ছে বলেও মত দেন তারা। মেয়র হিসাবে শপথ গ্রহণ করার আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া হবে। আমরা রাজপথে ছিলাম এবং রাজপথে আছি, রাজপথে থাকব। জনতার মেয়র হিসেবে তাকে তার যোগ্যতার আসনে বসিয়ে দেন। ঢাকা সিটির হাজারো হাজার লাখ লাখ মানুষ উপকৃত হবে। পরে নগর ভবনের সামনে থেকে পদযাত্রা শুরু হয়। মিছিলটি গুলিস্তান মাজার, 0 পয়েন্ট, পল্টন হয়ে প্রেস ক্লাবের সামনে দিয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হলে পুলিশ বাধা দেয়। বাধা পেয়ে মিছিলটি ফের নগর ভবনের সামনে ফিরে যায়। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। প্রজন্ম থেকে প্রজন্মকে জানাতে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখার বিকল্প নেই বলে মনে করেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা। দুপুরে আগারগাঁওয়ে ফিল্ম আর্কাইভের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে এমন মন্তব্য করেন তিনি। বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করতে নানা উদ্যোগ নেওয়ার কথা বলেন ফিল্ম আর্কাইভের মহাপরিচালক। মনিরুল ইসলামের প্রতিবেদন। একসময় বাংলা চলচ্চিত্র ছিল সমৃদ্ধশালী, যা এখন শুধুই সোনালী অতীত। এসব সোনালী সৃষ্টিকর্ম শোভা পাচ্ছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ জাদুঘরে। ধীরে ধীরে সংস্কৃতির ধারক এই আর্কাইভ পা দিয়েছে ৪৭ বছরে। সরকার যদি আরেকটু সদয় হন, এই ফিল্ম আর্কাইভকে আরও উন্নত টেকনোলজির মাধ্যমে আমরা মনে করি যে প্রতিটা ফিল্ম আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যেতে পারবো। দিবসটি উপলক্ষে ছিল নানান কর্মসূচি। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা। পরে বসে আলোচনা সভা। তথ্য ও সম্প্রচার সচিব বলেন, প্রজন্ম থেকে প্রজন্ম চলে যাবে, কিন্তু আর্কাইভ জানাবে সময়ের কথা। তাই তো প্রজন্মের প্রয়োজনেই সর্বাধিক গুরুত্ব পাচ্ছে জুলাই গণঅভ্যুত্থান। জুলাই অভ্যুত্থানে যে আমাদের সন্তানেরা বুকের তাজা রক্ত ঢেলে যে একটা সুন্দর বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন, এবং সেরকম কিছু ডকুমেন্টারি যদি আমাদের আর্কাইভে থাকে, তাহলে অন্তত 100 বছর পরে আমাদের প্রজন্মের পরবর্তী প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম জানবে যে বাংলাদেশে বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠার জন্য এরকম একটা আন্দোলন হয়েছিল। অভ্যুত্থানের ত্যাগ আর চেতনা নিয়ে বেশি বেশি চলচ্চিত্র নির্মাণের তাগিদও দিয়েছেন তথ্য মন্ত্রণালয়ের এই শীর্ষকর্তা। যারা অভ্যুত্থানটা এগিয়ে নিয়ে গেছেন, যারা পঙ্গু হয়েছেন, তাদের বিশাল একটা অবদান রয়েছে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্ত করতে বড় আকারের সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল। এর মধ্যেই গাজায় বিমান হামলা চালিয়ে আরও ১৫০ শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। এদিকে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে উত্তাল লিবিয়ায় দুই পক্ষের সংঘর্ষে এক নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে। অন্যদিকে ১,০০০ করে যুদ্ধবন্দী বিনিময়ে একমত হয়েছে রাশিয়া ইউক্রেন। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। গাজায় হামাসকে পরাজিত করে বাকি জিম্মিদের মুক্ত করতে বড় আকারের সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল। অভিযানের নাম দেয়া হয়েছে গিডিয়ন্স রথ, যা বাইবেলের এক যোদ্ধার নাম থেকে নেয়া। দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, অভিযানের মাধ্যমে আইডিএফ গাজার নির্দিষ্ট এলাকা দখল করে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পাশাপাশি বেসামরিক লোকদের দক্ষিণে সরিয়ে নেয়া, হামাসকে দমন এবং ত্রাণ সহায়তা নিশ্চিত করবে। এর আগে গাজার কয়েকটি আশ্রয়কেন্দ্রে বিমান হামলা চালিয়ে ১৫০ শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েল। এতে আহত হয় ৪ শতাধিক মানুষ।
18 মাস ধরে চলা তাণ্ডবে 53,200 ছাড়িয়েছে প্রাণহানি। এর মধ্যেই গাজার 10 লাখ বাসিন্দাকে স্থায়ীভাবে লিবিয়ায় স্থানান্তরের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। এ নিয়ে লিবিয়ার সঙ্গে আলোচনা শুরু করেছে বলে জানিয়েছে এনবিসি নিউজ। এদিকে প্রধানমন্ত্রী আব্দুল হামিদের পদত্যাগ দাবিতে লিবিয়ায় বিক্ষোভে নেমেছে হাজারো জনতা। রাজধানী ত্রিপলিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে সংঘর্ষ শুরু হলে এক নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়। আন্দোলনে সমর্থন জানিয়ে অর্থনীতি ও বাণিজ্য মন্ত্রী সহ 3 মন্ত্রী ইতোমধ্যেই পদত্যাগ করেছেন। ওদিকে যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতি না হলেও বন্দী বিনিময় ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে রাশিয়া ইউক্রেন। উভয় দেশই 2000 যুদ্ধবন্দীকে মুক্তি দিতে রাজি হয়েছে। 3 বছরের বেশি সময় পর তুরস্কের রাজধানী ইস্তানবুলে রাশিয়া ও ইউক্রেনের সরাসরি অনুষ্ঠিত বৈঠকে এ চুক্তি হয়। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। খেলার খবর ক্রিকেট। অবৈধ সুবিধা নিয়ে তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের বাছাই পর্বে কিছু দলকে বিশেষ সুবিধা দিয়েছেন আগের বোর্ড কর্তারা। বিসিবির গঠনতন্ত্রেও পাওয়া গেছে অসঙ্গতি। দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয় পরিদর্শন শেষে এসব কথা জানায় দুদকের 4 সদস্যের তদন্ত দল। তৃতীয় বিভাগ বাছাই পর্বে আগে 2 থেকে 3টি দল অংশ নিলেও এবার তা বেড়ে হয়েছে 60টি। বিষয়টি শুধুমাত্র এন্ট্রি ফি কমাতে নাকি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে তাও তদন্ত করছে দুদক। তৃতীয় বিভাগে বাছাই প্রক্রিয়াতে অনিয়ম, পাশাপাশি গঠনতন্ত্র এবং অন্যান্য আর্থিক অথবা বিভিন্ন দুর্নীতি বা অনিয়মের বিষয়ে এটা সার্বিক অভিযোগ নিয়ে আমরা আসছি। একটা সুনির্দিষ্ট একটা অভিযোগ ছিল, সেই অভিযোগের আলোকে আমরা এখান থেকে রেকর্ডপত্র সংগ্রহ করেছি। আমরা সকাল থেকে এই পর্যন্ত বিভিন্ন রেকর্ডপত্র পর্যালোচনা করলাম। আমরা বিভিন্ন ব্যক্তি সংশ্লিষ্ট যারা আছেন তাদের সবার সাথে কথা বললাম। শেষ করছি মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড। 7 দিনের মধ্যে ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার চার্জশিট দেবে ডিএমপি। ক্ষুদ্র ঋণের জন্য নতুন আইন প্রণয়ন সহ আলাদা ব্যাংক স্থাপনের নির্দেশনা প্রফেসর ইউনুসের। মুনাফা ভিত্তিক বাণিজ্যিক চিন্তা না করার তাগিদ। বাংলাদেশিদের পোষণ না করে কূটনৈতিক চ্যানেলে পাঠানোর আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। সন্ত্রাসী প্রবেশের আশঙ্কা করছেন বিজিবি মহাপরিচালক। এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য আওয়ামী লীগরা বিএনপির সদস্য হতে পারবে বললেন আমির খসরু। গণতন্ত্র ফেরাতে দ্রুত নির্বাচন দাবি মঈন খানের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।